আমরা আলোচনা করছিলাম বাংলা দখল, ইংরেজদের সাথে সিরাজের প্রতিদ্বন্দ্বিতা, সিরাজকে সরিয়ে দেওয়া। এবার পলাশীর যুদ্ধ 1757 সালে যখন হয়ে যায়, সিরাজ মৃত্যুবরণ করেন, তখন সিরাজের পরবর্তীতে ইংরেজরা কী করে, তারা মির্জাফরকে 1757 26শে জুন বাংলার সিংহাসনে বসান। মির্জাফর একেবারে ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। তাকে টয় কিং বলা হতো, খেলনা রাজা, যাকে ইংরেজরা নিজের ইচ্ছে মতো খেলতে পারতেন। মির্জাফরের সাথে ইংরেজদের কিছু চুক্তি হয়, যে চুক্তি অনুসারে মির্জাফর কোম্পানি আর ইংরেজ যত ব্যবসায়ী ছিল তাদেরকে 1,70,00,000 টাকা দেবেন, ব্যক্তিগতভাবে লর্ড ক্লাইভকে 20 লক্ষের বেশি টাকা দেবেন এবং বার্ষিক 30,000 পাউন্ড মূল্যের জায়গির দেবেন, মানে অত মূল্যের জমি তিনি দেবেন। সেই আমলে এত টাকার সম্পত্তি, মানে আজকের দিনে প্রায় 1,000 কোটি টাকারও ওপরের সম্পত্তি। এই সব কিছুই মির্জাফর বলেন তিনি রবার্ট ক্লাইভকে দেবেন। এছাড়াও কোম্পানিকে মির্জাফর 24টি পরগনার জমিদারি সত্ত্ব দেবেন, মানে সেই পরগনাগুলোকে ইংরেজরা শাসন করবে এবং সেখান থেকে খাজনা আদায় করার অধিকার পাবে। এই জমিদারি থেকে কোম্পানি বছরে প্রায় সেই সময় 5 লক্ষ টাকা আয় করত। পাশাপাশি নদিয়া, হুগলি, বর্ধমানের রাজস্বও কোম্পানিই পাবে। নবাব এর আগে সিরাজের সঙ্গে স্বাক্ষর করেছিল যে আলীনগরের সন্ধিগুলো, সেই সন্ধির শর্তগুলো মির্জাফর মেনে চলবেন। মানে সব দিক থেকে মির্জাফর এবং বাংলার পরাজয় স্বীকার করা হয় এবং ইংরেজ কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা কিং মেকারে পরিণত হয়। কিং মেকার বা নৃপতিস্রষ্টায়, মানে যারা রাজা তৈরি করে। কিন্তু এখানেও ইংরেজরা থেমে থাকলো না। এত সব কিছু পাওয়ার পরও এরা মির্জাফরের ওপরে আরও প্রেশার দিতে শুরু করলো যে আরও টাকা চাই, আরও জায়গা চাই, আরও জমি জায়গিরদারি সব চাই। ক্লাইভের উদ্ধত আচরণ, নানাভাবে অর্থ শোষণ করা, পলাশি, লুণ্ঠন, নবাবকে একটুও গুরুত্ব না দেওয়া, অসম্মান করা, এই সব কিছুতে মির্জাফরও একটা সময় বিরক্ত হয়ে গেলেন। তখন তিনি চুচুড়াতে গিয়ে ডাচ নাবিক বা ওলন্দাজ যারা ছিল তাদের সঙ্গে ষড়যন্ত্র করেন। দিয়ে ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ শুরু হয় বিদারা নামক জায়গায়। 1759 সালে 25শে অক্টোবর এই বিদরার যুদ্ধ সংঘটিত হয়। কাদের মধ্যে? ইংরেজ এবং ওলন্দাজ নাবিকদের মধ্যে বা ওলন্দাজ সেনাবাহিনীর মধ্যে, মানে যারা হল্যান্ডের লোক ছিলেন আসলে। এই যুদ্ধে সম্পূর্ণভাবে ওলন্দাজরা ইংরেজদের কাছে হেরে যায়। 1760 সালে রবার্ট ক্লাইভ ফিরে যান হচ্ছে নিজের দেশে। বাংলার গভর্নর হন ভ্যানসিটার্ট। তিনি মির্জাফরকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে দেন, কারণ মির্জাফরের কাছ থেকে যত টাকা আদায় করার ছিল তা ওনারা আদায় করে নিয়েছিলেন। এর বেশি আর মির্জাফর ইংরেজদের দিতে পারছিল না। সেই কারণে ভ্যানসিটার্ট কী করেন, তিনি মির্জাফরকে নবাব পদ থেকে সরিয়ে দেন। মির্জাফরেরই নিজের জামাই মীর কাসিমকে তারা বাংলার নবাবী পদে বসান 1760 সালে। যদিও নবাবী পদে বসানো সত্ত্বেও তারা মীর কাসিমকে নবাব বলতেন না। মীর কাসিমকে বলা হতো ডেপুটি সুবাদার, কারণ তাকে না তো মোগল সম্রাট না ইংরেজ কেউই মীর কাসিমকে নবাব হিসাবে দেখেননি। সেই কারণেই মীর কাসিমকে ডেপুটি সুবাদার পদে বসানো হয়। নবাব পদে বসার পর মীর কাসিম মির্জাফরের কাছ থেকে কোম্পানি আরও যত টাকা পেত, যত বকেয়া ছিল কোম্পানির, সেই টাকাগুলো সমস্ত কিছু মীর কাসিম ইংরেজদেরকে দিয়ে দেন। এছাড়াও বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম জায়গার যত রাজস্ব অধিকার করার কথা ছিল সেই সমস্ত রাজস্ব আদায়ের অধিকারও মীর কাসিম ইংরেজদেরকে দিয়ে দেন। আর বিনিময়ে ডেপুটি সুবাদার পদটা পান হচ্ছেন মীর কাসিম। এই ঘটনাটাকে ইতিহাসে বলা হয় হচ্ছে প্রাসাদ বিপ্লব। মানে কোনো রক্তপাত ছাড়াই, কোনো যুদ্ধ ছাড়াই একজন নবাবকে, এক্সিস্টিং নবাবকে সেই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন নবাব নিয়োগ করা হয়েছিল। এই ঘটনা সাধারণত পৃথিবীতে দেখা যায় না। সেই কারণে এটাকে 1760 সালের বিপ্লব বা প্রাসাদ বিপ্লব বলা হয়। ইংরেজরা বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামে জমিদারি পেয়ে যায়। প্রচুর অর্থ উপঢৌকন, মানে গিফট মীর কাসিমের কাছ থেকে আদায় করে। তারও পরে ওরা আরও দাবি জানাতে শুরু করে মীর কাসিমের কাছে। কিন্তু মীর কাসিম মির্জাফরের মতো দুর্বল মেরুদণ্ডের রাজা ছিলেন না, তিনি ছিলেন শক্তিশালী নবাব।
তিনি কি করলেন, তিনি মোগল সম্রাট, সেই সময় যিনি মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, তার কাছ থেকে বার্ষিক ২৬ লক্ষ টাকা মীর কাসিম দেবেন, এই চুক্তিতে নবাব পদটাকে তিনি আদায় করেন। মানে তিনি তাকে সেই সময় যিনি সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, তিনি মীর কাসিমকে নবাব হিসাবে মেনে নেন। বিনিময়ে মীর কাসিম মোগল সুলতানকে, মোগল সম্রাটকে বার্ষিক ২৬ লক্ষ টাকা দেবেন বলে মেনে যান। মীর কাসিম বা সিরাজে সবার রাজধানী ছিল সেই সময় মুর্শিদাবাদ। কলকাতা থেকে মুর্শিদাবাদ খুব একটা দূরত্বে নয়, সেই কারণে ইংরেজরা যাতে আক্রমণ না করতে পারে সেই উদ্দেশ্যে মীর কাসিম কী করেন, মুর্শিদাবাদ থেকে তার রাজধানীটা সরিয়ে নিয়ে আসেন হচ্ছেন মুঙ্গেরে। মুঙ্গের মানে বিহারে, অনেকটা দূরত্ব হয়ে গেল কলকাতা থেকে। যে সমস্ত কর্মচারীরা নবাবের হয়ে কাজ করতেন কিন্তু আদতে তারা আনুগত্য প্রকাশ করতেন ইংরেজদের প্রতি, মীর কাসিম সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত এবং ইংরেজদের প্রতি সহানুভূতিশীল কর্মচারীদেরকে পদ থেকে সরিয়ে দেন। তিনি দেখেছিলেন ইংরেজরা এত শক্তিশালী কেন, কারণ ওদের সামরিক শক্তিটা খুব বেশি, সেনাবাহিনী খুব ভীষণ ওয়েল ট্রেন্ড। তখন তিনি করলেন কি, তিনি ইউরোপীয় কর্তা নিযুক্ত করে বা ইউরোপীয় রেসিডেন্ট নিযুক্ত করে বাংলার সেনাবাহিনীকেও ইংরেজদের মতো বেশ স্ট্রং করে গড়ে তুললেন। তিনি কামান, বন্দুক তৈরির কারখানা গড়ে তুললেন যাতে বাংলার সেনাবাহিনীটাকে বেশ মজবুত করে গড়ে তুলতে পারেন এবং কখনোই ইংরেজরা হুটহাট বাংলাকে আক্রমণ করে হারিয়ে দিতে না পারে, যেটা ইংরেজরা পলাশির যুদ্ধে করেছিল বা যেটা ইংরেজরা বিদারার যুদ্ধে করেছিল। জমিদারদের উপরে মীর কাসিম কর আরোপ করলেন যাতে জমিদাররা বেশ বেশি পরিমাণে কর দেয় এবং নবাবের ভয়ে তারা চুপ করে থাকে, নবাবের আনুগত্য মেনে নিতে বাধ্য হয়। কারণ মীর কাসিম দেখেছিলেন এই জমিদাররা, ব্যবসায়ীরা সিরাজের কতটা বিরোধিতা করেছিল, সেই কারণে তিনি এই জমিদারদের উপরে প্রচুর পরিমাণে কর বসিয়ে দিয়েছিলেন যাতে এরা কেউ নবাবের বিরুদ্ধে যেতেই না পারে। আরও যত দুর্নীতিগ্রস্ত কর্মচারী ছিল সিরাজের আমলে, মির্জাফরের আমলে, মীর কাসিম তাদেরকেও সব পদ থেকে সরিয়ে দিলেন। তিনি জোর করে জগৎ শেঠদের ওপরও প্রচুর পরিমাণে কর বসিয়ে দিলেন যাতে কোনোভাবে এরা ধনী না হয়ে উঠতে পারে বা নবাবের বিরোধিতা না করতে পারে। এরপর মীর কাসিম কী করলেন, ফারুক শিয়ারের সঙ্গে দেখা করলেন, সম্রাট ফারুক শিয়ারের সাথে দেখা করে তিনি ওই যে ফরমানটা যেরকম ইংরেজদেরকে ফারুক শিয়ার দিয়েছিলেন ওইরকম একটা ফরমান বাংলার বণিকদের জন্য নিয়ে আসলেন যাতে বাংলার ব্যবসায়ীরাও বিনা শুল্কে বাংলাতে ব্যবসা করতে পারে। তাতে কি হবে, ইংরেজদের সঙ্গে বাংলার যেটা কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছিল এবং বাংলার বণিকরা যে বারবার ব্যর্থ হচ্ছিল এটা বন্ধ হবে। এই সব খবর ইংরেজদের কাছে পৌঁছে যায়, তারা বুঝতে পারে মীর কাসিম স্বাধীন হতে চলেছেন, তিনিও সিরাজের মতো শক্তিশালী হয়ে উঠতে চলেছেন। এরই মধ্যে মীর কাসিম কী করেন, তিনি একের পর এক ইংরেজদের যেগুলো শক্ত ঘাঁটিগুলো ছিল সেগুলো দখল করার উদ্দেশ্যে যাত্রা করতেন। এরই মধ্যে একজন ইংরেজ কর্মচারী এলিস, তিনি পাটনা দখল করে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মীর কাসিমকে খবর পেয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে পাটনা নিজের অন্তর্গত করেন। ইংরেজরা যে কুঠিটা তৈরি করেছিল সেটাকে ধ্বংস করে দেন। ফলে নবাবের সাথে ইংরেজদের কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরপর ইংরেজ সেনাপতি মেজর অ্যাডামস তিনি নবাব মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। মীর কাসিম কাটোয়া, গিরিয়া, উদয়নালার পর 3টে যুদ্ধে পরাজিত হন, দিয়ে তিনি অযোধ্যায় পালিয়ে যান। অযোধ্যায় এসে তিনি দেখা করেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে। এবার দিল্লির যিনি সম্রাট ছিলেন, তৎকালীন সম্রাট দ্বিতীয় শাহ আলম, তার সঙ্গেও তিনি যোগাযোগ করেন। তারা 3 জন একজোট হন, দিয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কোথায়? বক্সার বলে একটা জায়গায়। সেই বক্সারের যুদ্ধ যেটা শুরু হয় 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। সেদিন ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরোর হাতে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী পরাজিত হয়। মীর কাসিম বাধ্য হয়ে বাংলা ছেড়ে পালিয়ে যান। ইংরেজরা স্বাভাবিকভাবে এই যুদ্ধে জয়লাভ করে যায়। অনেক ঐতিহাসিক বলেন মীর কাসিমের অসম্ভব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং স্বাধীন চেতা মনোভাব এই যুদ্ধের কারণ। অনেকে বলেন বিনা শুল্কে যে বাণিজ্যের ছাড়পত্র ইংরেজরা পেয়েছিল সেটাই মীর কাসিম বাংলা বণিকদেরকেও দিতে চেয়েছিল, সেই কারণেও হয়তো ইংরেজদের সাথে তার যুদ্ধ তৈরি হয়ে গিয়েছিল। নানা কারণে যেটাই হোক না কেন, মীর কাসিম কিন্তু মির্জাফরের মতো দুর্বল রাজা ছিলেন না, তিনি শক্তিশালী নবাব হতে চেয়েছিলেন। সেই কারণেই তার শক্তিটাকে ইংরেজরা পছন্দ করতে পারেননি, সেই কারণেই বক্সার যুদ্ধের পরিস্থিতি সেই সময় তৈরি হয়ে গিয়েছিল।
ব্যক্তিগত বাণিজ্য যেটা লুট করছিল ইংরেজরা বাংলা থেকে, সেই সব কিছুর বিরোধিতা করতে শুরু করেন মীর কাসিম। সেই কারণেই মীর কাসিমকে ইংরেজরা সরিয়ে দিতে চেয়েছিল। যাই হোক, বক্সার যুদ্ধের ফলাফল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বক্সারের যুদ্ধে বাংলা সম্পূর্ণভাবে ইংরেজদের কাছে পরাজিত হয়। মীর কাসিমকে সরিয়ে দিয়ে পুনরায় মির্জাফরকে বৃদ্ধ বয়সে বাংলার নবাব পদে বসানো হয়। মির্জাফরের মৃত্যুর পর তার নাবালক পুত্র নজমউদ্দৌলাকে বাংলার সিংহাসনে ইংরেজরা বসায়। মূলত নামকে বাস্তেই এখানে বসানো হয়েছিল নবাব পদে, পুরো শাসনটা দেখতেন কিন্তু ইংরেজরাই। বাংলা ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা হয় বক্সারের যুদ্ধের পরেই, এবং ঠিক করা হয় যে বাংলাতে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে একজন ব্রিটিশ রেসিডেন্টকে বসানো হবে। ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ঘটানো হয় এই বাংলা থেকেই, বা এই বক্সারের যুদ্ধের পর থেকেই। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি ইংরেজদের কাছে বৃত্তিভোগীতে পরিণত হন, মানে তিনিও বাৎসরিক একটা টাকার বিনিময়ে ইংরেজদের অনুগত হয়ে যেতে বাধ্য হন। বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের সব জায়গায় ইংরেজ কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হয়। আর্থিক লুণ্ঠন শুরু করে দেয় ইংরেজরা, যেমন পলাশির লুণ্ঠন করেছিল একইভাবে ওরা সারা বাংলাকে লুট করতে থাকে, বাংলাকে ওরা নিঃস্ব করে দেয়। বক্সারের যুদ্ধের ফল হিসাবে এই কোম্পানি 1765 সালে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি মানে রাজস্ব আদায়ের ক্ষমতাটা ইংরেজ সরকার লাভ করে। কোম্পানি পরিণত হয়ে যায় বাংলার প্রকৃত শাসকে। নবাবের আর এখানে কোনো রকম ক্ষমতাই কিন্তু থাকে না। র্যামসে মুর, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেন তার বিখ্যাত বই দ্য মেকিং অফ ব্রিটিশ ইন্ডিয়াতে তিনি লিখেছেন যে বক্সার বাংলার উপর কোম্পানির শাসন শৃঙ্খলাকে চূড়ান্তভাবে স্থাপন করে দিয়েছিল। মানে এরপর বাংলাতে নবাবী পদটা শুধু নামেই ছিল, সম্পূর্ণ বাংলার দেখাশোনা করার ক্ষমতা, অধিকার সবকিছু ইংরেজদের উপরেই ছিল। 1757 সালের পলাশির যুদ্ধ আর 1764 সালের বক্সারের যুদ্ধের মধ্যে কিন্তু বেশ পার্থক্য ছিল। পলাশির যুদ্ধটা ছিল হঠাৎ, আকস্মিক, সেরকম কোনো পরিকল্পনা ইংরেজদের বা সিরাজের ছিল না। পরিস্থিতির কারণে ইংরেজদের আর সিরাজের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। কিন্তু বক্সারের যুদ্ধ ছিল প্রকৃত ক্ষমতা দখলের লড়াই, যে লড়াইতে ইংরেজরা সম্পূর্ণভাবে মীর কাসিমকে এবং বাংলার নবাবী পদটাকে সরিয়ে দিয়ে পুরো বাংলার উপরে ক্ষমতা দখল করে। ফলে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধের গুরুত্ব ইংরেজদের কাছে এবং বাংলার ইতিহাসে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বক্সারের যুদ্ধের পরবর্তীতে ইংরেজদের ক্ষমতা, প্রতিপত্তি, নিয়ন্ত্রণ, অধিকার বাংলার উপরে প্রচণ্ড বেড়ে যায়। এই নিয়ন্ত্রণটাকে ইংরেজরা একটা আইনের রূপ দিতে চাইল, মানে সম্পূর্ণভাবে আইনানুগভাবে ওরা যাতে বাংলাকে শাসন করতে পারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সেই সময়কার নামে মাত্র নবাব মির্জাফরের ছেলে নজমউদ্দৌলার সঙ্গে একটা চুক্তি করল। কীরকম? নবাবকে সমস্ত রকম সমস্যা বিপদের থেকে ইংরেজ কোম্পানি রক্ষা করবে, নবাবকে রক্ষা করার সকল দায়িত্ব হচ্ছে ইংরেজ কোম্পানির থাকবে। ইংরেজ কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেবে। এই বার্ষিক 53 লক্ষ টাকা, কেউ কেউ বলেন যে এটা বার্ষিক 50 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল নবাবের সঙ্গে। যেটাই হোক না কেন, নবাবকে সুরক্ষা দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের হাতে নিয়ে নেয়। 1765 সালের মে মাসে দ্বিতীয়বার গভর্নর হিসাবে আসেন আবার রবার্ট ক্লাইভ। ওই বছরই ব্রিটিশ কোম্পানি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে তিনি এলাহাবাদের প্রথম সন্ধি করেন। এই সন্ধি অনুসারে ঠিক করা হয়, সুজাউদ্দৌলাও যেহেতু ওই বক্সারের যুদ্ধে হেরে গিয়েছিলেন, ফলে তার অঞ্চলগুলোকে তো কোম্পানি দখল করে নিয়েছিল, তো ইংরেজরা সুজাউদ্দৌলাকে তার ওই কোম্পানির জায়গাগুলো ফেরত দিয়ে দেবে। আর যদি কোনো শত্রু রাজ্য দ্বারা অযোধ্যা আক্রান্ত হয়, মানে কেউ যদি বাইরে থেকে অযোধ্যাকে আক্রমণ করে, তাহলে কোম্পানি অযোধ্যাকে সাহায্য করবে। এর বিনিময়ে নবাব কোম্পানিকে 50 লক্ষ টাকা দেবে এবং তার সাথে কারা ও এলাহাবাদ বলে দুটো জায়গা কোম্পানিকে দিয়ে দেবে। এবার ওই বক্সারের যুদ্ধের আরেকটা যে পার্টি ছিল মুঘল সম্রাট, এবার কোম্পানি মুঘল সম্রাটের সঙ্গে একটা চুক্তি করে, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এটা অনুযায়ী কোম্পানি কারা আর এলাহাবাদ প্রদেশ, যেটা তারা অযোধ্যার থেকে পেল, সেই দুটো তারা দিয়ে দিল হচ্ছে মুঘল সম্রাটকে। আর ওই যে 50 লক্ষ টাকা তারা অযোধ্যার থেকে পাবে বাৎসরিক, সেখান থেকে বাৎসরিক 26 লক্ষ টাকা তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে দেবে। বিনিময়ে দ্বিতীয় শাহ আলম
বাংলা, বিহার, ওড়িশার যে দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা সেটা ইংরেজ সরকারকে দেবে, এবং এই 3টে জায়গার যত মামলা মোকদ্দমা করার ক্ষমতা সমস্ত কিছু ইংরেজদের হাতে থাকবে। এই যে অধিকারটা ইংরেজদেরকে দেওয়া হলো, এটাই হচ্ছে দেওয়ানি, মানে সমস্ত ধরনের রাজস্ব আদায় সংক্রান্ত ক্ষমতা, অধিকার সমস্ত কিছু থাকবে হচ্ছে ইংরেজদের হাতে। নবাব শুধু নামেই নবাব থাকবেন, বাংলাতে তার কোনো অধিকার বা ক্ষমতা থাকবে না। 1765-তে এই দেওয়ানি লাভ ইংরেজদের কাছে একটা বিশাল প্রাপ্তি ছিল। এখান থেকে একটা রাজনৈতিক বিভাজন তৈরি হয়, একটা অর্থনৈতিক বিভাজনও তৈরি হয় নবাব আর ইংরেজদের মধ্যে। এখান থেকেই ইংরেজদের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে আসে। এর আগে পর্যন্ত পলাশির যুদ্ধর পরে ইংরেজদের হাতে কিন্তু সেরকম কোনো আইনানুগ ক্ষমতা ছিল না, কিন্তু এই দেওয়ানি পাওয়ার পর ইংরেজদের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে আসলো যে ওরা যে কোনো জায়গা থেকে, মানে বাংলা, বিহার, উড়িষ্যার যে কোনো প্রদেশ থেকে তারা সমস্ত রকমের রাজস্ব আদায় করতে পারবে। এটা আইনগত অধিকার হয়ে গেল। বাংলার নবাবের ক্ষমতা একেবারে হ্রাস করে দেওয়া হলো, কমিয়ে দেওয়া হলো। ইংরেজ কোম্পানি হাতে নবাব একেবারে পুতুল হয়ে বসে থাকলেন, মানে নিজামউদ্দৌলার আর কোনো ক্ষমতাই থাকলো না। ভারতীয় জনগণের কাছেও ইংরেজ কোম্পানির মর্যাদা বেড়ে গেল, মানে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গেল হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে গেল। কোম্পানি নিজে হাতে মুদ্রা তৈরি করতে শুরু করলো, বাংলার সমস্ত টাকা পয়সা তৈরির অধিকার কোম্পানির হাতে চলে গেল, সোনা রূপার মুদ্রার অধিকার কোম্পানির হাতে চলে গেল। কুটির শিল্প বাংলার সম্পূর্ণভাবে ভেঙে গেল শুধুমাত্র এই দেওয়ানির ক্ষমতা পাওয়ার জন্য। এই দেওয়ানির ক্ষমতা পেতে পেতেই ইংরেজ সরকার বাংলায় একটা নতুন পদ্ধতি চালু করলো, দ্বৈত শাসন ব্যবস্থা, ডুয়াল সিস্টেম। দ্বৈত শাসন মানে বাংলার পরিচালনা করার দায়িত্ব, বাংলাকে পরিচালনা করার দায়িত্ব, দেখাশোনা করার দায়িত্ব থাকবে নবাবের হাতে, কিন্তু বাংলার সমস্ত ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে। আবার ইংরেজরা কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না, সমস্ত অধিকার থাকবে ইংরেজদের হাতে, নবাবের থাকবে হাতে শুধুমাত্র দায়িত্ব এবং কর্তব্য। খুব সহজভাবে বলতে গেলে নবাবের হাতে থাকবে দায়িত্ব কর্তব্য, কিন্তু অধিকার থাকবে না। ইংরেজদের হাতে থাকবে অধিকার, কিন্তু কোনো দায়িত্ব কর্তব্য থাকবে না। এই যে একসাথে নবাব এবং ইংরেজরা মিলে বাংলাকে শাসন করবে, এটাকে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম বলা হতো, বা ডায়ার্কি। রবার্ট ক্লাইভ এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন। কেন করেছিলেন? প্রথম কারণ হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার প্রশাসন বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, কিভাবে বাংলাকে শাসন করতে হবে এটা ইংরেজরা জানতো না। দ্বিতীয়ত, ইংরেজ কোম্পানি প্রশাসনিক দায়িত্ব নিতেও চায়নি, তারা শুধু নবাবের হাত থেকে রাজস্ব ক্ষমতাটা কেড়ে নিতে চেয়েছিল। সেই কারণেই তাদের সাথে আর অন্য কিছু তারা চায়নি, তারা ক্ষমতা শাসন করা এই সমস্ত নিয়ে মাথায় ঘামায়নি, কর্তব্য কী করতে হবে মাথায় ঘামায়নি, তারা শুধু অধিকারটা পেয়ে গেছে। ইংরেজ কোম্পানি আর নবাবের এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা যায় কি না এ নিয়ে নানা রকমের মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে, কিন্তু অনেকেই এটাকে মুখোশে ঢাকা শাসন ব্যবস্থা বা মাস্ক সিস্টেম বলেন। কারণ এখানে মুখোশ পড়েছিল হচ্ছে কোম্পানি, এরা শাসকের জায়গায় ছিল না, কিন্তু এরাই ছিল প্রকৃত শাসক। শাসক হিসেবে চেহারা ছিল নবাবে, কিন্তু প্রকৃত শাসন চালাতো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুঘল আমলে কেন্দ্রীয় সরকারের প্রতিটা প্রদেশে 2 জন করে প্রতিনিধিকে রাখা হতো, একজন সুবাদার যার হাতে ওই প্রদেশটার প্রতিরক্ষা, পুলিশ, আইন শৃঙ্খলা, ফৌজদারি ক্ষমতা থাকতো, আরেকজন থাকতেন দেওয়ান যার হাতে থাকতো দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় করার ক্ষমতা। এইরকমই দেওয়ান ছিলেন হচ্ছেন বাংলার ক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ। পরবর্তীতে মুর্শিদ কুলি খাঁ নিজেকে স্বাধীন নবাব হিসাবে ঘোষণা করেন এবং দেওয়ানি এবং তার সাথে সাথে হচ্ছে নিজামাতের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। তারপর ধীরে ধীরে অনেক পরিবর্তন এসে যায়। 1765-তে কোম্পানি আর নবাব যিনি ছিলেন সেই সময়কার নিজামউদ্দৌলা, তার মধ্যে চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী কোম্পানি একজন নায়েব বা নায়েব নাজিম ঠিক করে দেন। ইংরেজ রেসিডেন্টের নির্দেশ আর পরামর্শ অনুযায়ী নবাবকে সেই সময় বাংলাকে শাসন করতে হতো। রাজস্ব সংক্রান্ত সমস্ত ক্ষমতা সব কিছু গিয়েছিল কিন্তু ইংরেজদের হাতে। ইংরেজদের হয়ে এই বাংলা বিহারের নিজামাত মানে পুলিশ, কোর্ট, প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা এগুলো এবং দেওয়ানি মানে রাজস্ব আদায় সংক্রান্ত ক্ষমতা 2 জনের হাতে ভাগ হয়ে যায়। নিজামতের সমস্ত ক্ষমতা পান রেজা খাঁ
এবং দেওয়ানির সমস্ত ক্ষমতা পান সীতাব রায়। এরা দুজন ইংরেজদের হয়ে কাজ করতেন। এখান থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়। এই শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু তাদের কোনো দায়িত্ব ছিল না। নবাবের হাতে ছিল প্রচুর দায়িত্ব, কিন্তু নবাবের কোনো ক্ষমতা ছিল না। এটাকেই পার্সিভাল স্পিয়ার বলেছিলেন ক্ষমতা বিনা দায়িত্ব এবং দায়িত্ব বিনা ক্ষমতা। এটাই দ্বৈত শাসন ব্যবস্থা। এর ফলাফল কিন্তু খুব খারাপ হয়। পুরো বাংলাকে ইংরেজরা ভয়াবহ রূপে শোষণ করতে থাকে। সীমাহীন অর্থনৈতিক শোষণ শুরু হয় বাংলাতে। একই বছরে 1765 সালে বাংলা থেকে রাজস্ব আদায় করেছিল ইংরেজরা 1,13,00,000 টাকা। মানে ভাবাই যায় না। সেইখান থেকেই 1766 সালে এক বছরের মধ্যে সেই রাজস্ব আয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় 2,20,00,000 টাকা, মানে প্রায় দ্বিগুণ টাকা। এত সহজে তো দ্বিগুণ টাকা আসে না, মানে প্রচণ্ড পরিমাণ অত্যাচার করেই এই টাকা বাংলার জনগণের কাছ থেকে ইংরেজরা আদায় করে। একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যায় হচ্ছে বাংলাতে। কে বাংলাকে শাসন করবে, নবাব না ইংরেজরা? নবাবের হাতে ছিল দায়িত্ব, কিন্তু কোনো ক্ষমতা নবাবের ছিল না। ইংরেজদের হাতে ছিল সব ক্ষমতা, কিন্তু কোনো দায়িত্ব ওরা পালন করতো না। জমি থেকে কৃষকদেরকে তুলে দেওয়া হতো যদি তারা সঠিকভাবে রাজস্ব না দিতে পারতো। রাজস্বের হার প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে কৃষকেরা দিতে পারতো না এবং তাদেরকে জমি হারা হতে হতো। কোম্পানি এবং তাদের যারা কর্মচারী ছিল তারা একচেটিয়াভাবে বাংলায় বাণিজ্য করে গিয়েছে, যার ফলে বাংলার দেশীয় যারা বণিকরা ছিল তারা প্রচণ্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশীয় শিল্প বাণিজ্য সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এই লুণ্ঠনগুলো। এত অবাধে লুণ্ঠন চলেছিল, পলাশির লুণ্ঠন, তার পরবর্তীতে বক্সারের যুদ্ধের পরের লুণ্ঠন, দেওয়ানি লাভের পর লুণ্ঠন। কোম্পানির সমস্ত সাধারণ কর্মচারীরা পর্যন্ত ধীরে ধীরে প্রচণ্ড বড়লোক হতে থাকে এবং বাংলার বণিকেরা সর্বশান্ত হয়ে যায়। কোম্পানি বাংলা থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে চলে যায় নিজের দেশে। বাংলার রাজস্বের অর্থ দিয়েই কোম্পানি ব্যবসা বাণিজ্য চালাতো। লাভের অর্থ ইংল্যান্ডে পাঠিয়ে দিত। সম্পদের এটাকে নির্গমন বলা হয়। মানে ড্রেন দিয়ে যেমন জল চলে যেতে থাকে, নর্দমা দিয়ে যেমন জল যেতে থাকে, ঠিক সেরকমভাবে বাংলা থেকে ওই রকম নর্দমার জলের মতো করে সম্পদ চলে যেত বিদেশে। এটাকে ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন বলা হতো। না খেতে পেয়ে, না চাষ করতে পেরে, অর্থ না থেকে একটা সময় বাংলার এমন দুরবস্থা তৈরি হয় যে বাংলায় মন্বন্তর বা দুর্ভিক্ষ শুরু হয়। সাল ইংরেজি 1770, বাংলার 1176 বঙ্গাব্দ। একে 76-এর মন্বন্তর বলা হয়। ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হয় বাংলার জনগণ। এই দুর্ভিক্ষে প্রায় 2 কোটি বাংলার নিরীহ মানুষ মারা যায়, না খেতে পেয়ে মারা যায়। দ্বৈত শাসনের খুব খারাপ প্রভাব বাংলার উপরে পড়েছিল। বাংলা একেবারে বিধ্বস্ত হয়ে যায়। অবশিল্পায়ন শুরু হয় বাংলাতে। কোনো শিল্প, ব্যবসা, বাণিজ্য, কৃষি কিছুই হতো না বাংলাতে। ক্লাইভের পর বাংলার গভর্নর হয়ে আসেন ব্যারেলেস্ট। তিনি কর্মচারীদের দুর্নীতি আর অত্যাচার দমন করার চেষ্টা করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই রকম অত্যাচার চলতে থাকলে বাংলায় যদি কিছুই চাষ না হয়, কিছুই ব্যবসা না হয়, তাহলে তারাই বা টাকা আয় করবেন কোথা থেকে? সেই কারণে ইংরেজ কর্মচারীদের উপরে তিনি প্রতিটা জেলায় একজন করে ইংরেজ সুপারভাইজার নিযুক্ত করেন। কিন্তু ধীরে ধীরে এই সুপারভাইজাররাও হয়ে যায় দুর্নীতিগ্রস্ত। তখন একটা নতুন কমিটি তৈরি করা হয়, সিলেক্ট কমিটি। জন কার্টিয়ারের আমলে কলকাতায় রাজস্ব নিয়ামক পরিষদও তৈরি করা হয়, যে কতটা পরিমাণ রাজস্ব কার কাছ থেকে নেওয়া হবে, কতটা জমির উপরে নেওয়া হবে। কারণ এই হারে মন্বন্তর মহামারী বা মরক চলেছিল বাংলাতে, কোম্পানিও বুঝতে পেরেছিল যে বাংলাকে আর বেশি দিন শোষণ করা যাবে না, কারণ বাংলার কিছুই নেই শোষণ করার মতো। ভয়াবহ একটা দুরবস্থার মধ্যে বাংলাকে সেই সময় ফেলে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর বাংলাতে আসেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। এসে তিনি বাংলার গভর্নর পদে নিযুক্ত হন। কোম্পানির রাজস্ব আদায়ের সমস্ত দায়িত্ব তিনি নিজের হাতে নিয়ে নেন এবং তিনি এই ভয়ানক খারাপ দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। কিন্তু ততদিনে বাংলার সম্পূর্ণ ক্ষমতা ইংরেজদের হাতে কিন্তু চলে এসেছে। কিন্তু ওয়ারেন হেস্টিংস অনেক কিছু করে বাংলাকে একটু শোধরানোর চেষ্টা করেন, বাংলার আর্থিক রাজনৈতিক অবস্থাকে ভালো করার চেষ্টা করেন, কিন্তু কখনোই সেটা আগের মতো আর হয় না। এইভাবেই বাংলাকে সম্পূর্ণভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের করতলগত করে নেয়।